6 মাসের মধ্যে বাংলাদেশ থেকে যাওয়া সংখ্যালঘুদের নাগরিকত্ব দেবে ভারত। শিলিগুড়ির নিরাপত্তা জোরদারের ঘোষণা অমিত শাহ। তারেক রহমানের সফরের তথ্য প্রকাশের 1 ঘন্টার মধ্যে বিবৃতি প্রত্যাহার করল ভারত। এখনো সিদ্ধান্ত নেয়নি ঢাকা, বলছে রয়টার্স। এবং ইরানের উপর আমেরিকার নিষেধাজ্ঞার প্রতিবাদ জানালো চায়না। ওয়াশিংটনের পদক্ষেপে হুমকিতে পড়বে বিশ্ব, তেহরানে হুঁশিয়ারি। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। আমি রকিব আহমেদ নমাল। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো বিস্তারিত। 6 মাসের মধ্যে বাংলাদেশ থেকে যাওয়া সংখ্যালঘুদের নাগরিকত্ব দেবে ভারত সরকার। পশ্চিমবঙ্গ সফরে এসে বার্তা দিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে অবৈধদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন। শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়ে সীমান্ত নিরাপত্তায় 189 কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেন তিনি। এদিকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরে 4র্থ রেল লাইন নির্মাণের অনুমোদন দিয়েছে ভারত সরকার। 3 দিনের সফরে পশ্চিমবঙ্গে অবস্থান করছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার শিলিগুড়ি ফ্রন্টিয়ার সদর দপ্তরে এক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ এবং সীমান্ত নিরাপত্তায় 189 কোটি টাকার প্রকল্প ঘোষণা করেন। এ সময় তিনি জানান, শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা আরও জোরদারের লক্ষ্যে ব্যাপকভাবে প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। করিডোরের সুরক্ষায় নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে বিএসএফকে যে জমি দেওয়া হয়েছে সেখানে কাঁটাতারের বেড়া দিয়ে সীমান্তকে আরো সুরক্ষিত করার ঘোষণা দেন অমিত শাহ। নেপাল, ভুটান এবং বাংলাদেশের সাথে এই শিলিগুড়ি করিডোর যুক্ত। 8টি রাজ্যের নিরাপত্তায় এটি ব্যাপক ভূমিকা রাখে। তাই এই করিডোর ঘিরে আমাদের সেনা উপস্থিতি বাড়ানো হয়েছে। মমতা সরকারের কড়া সমালোচনা করে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু এবং অভিবাসীদের নিয়ে কথা বলেন অমিত শাহ। বলেন, ভারত সরকার যেমন ভিনদেশ থেকে আসা সংখ্যালঘুদের আশ্রয় দিচ্ছে, তেমনি অবৈধদের তাড়াতে বিন্দুমাত্র ছাড় দেবে না। সিএ নিয়ে মমতা অনেক টালবাহানা করেছে। আমি কথা দিচ্ছি, বাংলাদেশ থেকে আসা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের 6 মাসের মধ্যে নাগরিকত্ব দেয়া হবে। তবে যারা অবৈধ তাদের ছাড় দেবে না ভারত সরকার। এদিকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরে 4র্থ রেললাইন নির্মাণের অনুমোদন দিয়েছে ভারত সরকার। অঞ্চলটির কৌশলগত গুরুত্ব বিবেচনায় এই রেল করিডোরের সক্ষমতা বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। তারেক রহমানের নয়াদিল্লি সফরের বিষয়ে তথ্য প্রকাশের 1 ঘন্টারও কম সময়ের মধ্যে সেই বিবৃতি প্রত্যাহার করেছে ভারতের রাষ্ট্রপতি ভবন। এর আগে দেশটির গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, তারেক রহমান আগামী সপ্তাহে ভারতে পৌঁছাবেন। যদিও বার্তা সংস্থা রয়টার্স এই খবর প্রকাশ করে বলেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি ঢাকা। শুক্রবার দুপুর 2টায় ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণাঙ্গ মহড়ার কারণে শনিবার রাষ্ট্রপতি ভবনে নিয়মিত চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হবে না। তারেক রহমানের দিল্লি সফরের আলোচনার মধ্যেই এই পদক্ষেপ কূটনৈতিক মহলে বেশ চাঞ্চল্য তৈরি হয়। তবে মাত্র আধা ঘন্টার মধ্যে বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলা হয়। এর কিছুক্ষণ পরেই রাষ্ট্রপতি ভবন থেকে নতুন আরেকটি বিবৃতির মাধ্যমে পূর্বের বিজ্ঞপ্তিটি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নয়াদিল্লি বা ঢাকার পক্ষ থেকে এই সফরটি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তাই 21শে আগস্ট জারি করা বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হলো। ভারতের গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, শুক্রবার তারেক রহমানের ভারত সফরের কথা থাকলেও 23 থেকে 25 আগস্টের মধ্যে তিনি নয়াদিল্লি সফর করতে পারেন। একটি সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, তারেক রহমান আগামী সপ্তাহে ভারতে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। এদিকে রয়টার্সের খবরেও তারেক রহমানের ভারত সফরের বিষয়টি উঠে আসে। তবে তারা বলছে, এই সফরের বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব AM সালে তাদের জানিয়েছেন, তারেক রহমানের ভারত সফর নিয়ে বাংলাদেশ এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানকে অর্থনৈতিকভাবে পুরোপুরি কোণঠাসা করতে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। তবে ওয়াশিংটনের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করে তীব্র প্রতিবাদ জানিয়েছে চায়না। সামরিক শক্তি ও চাপ প্রয়োগের মাধ্যমে সংকট সমাধান সম্ভব নয় বলে উল্লেখ করেছে বেইজিং।
এদিকে আমেরিকার নিষেধাজ্ঞাকে বেআইনি ও অমানবিক আখ্যা দিয়েছে ইরান। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। সম্প্রতি সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, অর্থনৈতিকভাবে কোণঠাসা করে ইরানকে পরাজিত করাই ওয়াশিংটনের লক্ষ্য। এতে চায়না সহ বিশ্বের অন্যান্য দেশগুলোকেও পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। তবে আমেরিকার এই আহ্বানে সাড়া না দিয়ে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে চায়না। বেইজিং স্পষ্ট জানায়, ইরানের উপর আমেরিকার কোনো নিষেধাজ্ঞা সমর্থন করে না তারা। চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, কোনো পক্ষকে কোণঠাসা করা কিংবা সামরিক চাপ প্রয়োগের কৌশল পরিস্থিতিকে কেবল আরও উত্তপ্ত করবে। আলোচনা ও সংলাপের মাধ্যমে ওয়াশিংটন তেহরান সমস্যা সমাধানের তাগিদ দিয়েছে চায়না। এদিকে আমেরিকার নিষেধাজ্ঞাকে বেআইনি ও অমানবিক বলে আখ্যা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আমেরিকার এই ধরনের পদক্ষেপ বিশ্ব অর্থনীতিকেই বড় ধরনের হুমকির মুখে ফেলবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, যুদ্ধ চিরকাল চলতে পারে না এবং একে কোনো না কোনো সময়ে থামতেই হবে। তবে পরিস্থিতি নিজেদের অনুকূলে থাকা অবস্থাতেই এই সংঘাতের সমাপ্তি হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। একই সাথে তিনি স্পষ্ট জানান, কোনো ধরনের অন্যায় দাবি মেনে নেবে না তেহরান। এদিকে যুদ্ধবিরতি বজায় থাকার কথা থাকলেও দক্ষিণ লেবাননে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির নাবাতিয়ে প্রদেশের বিন্ত জাবেইল এবং টায়ার অঞ্চলের আল মানসুরি শহর সহ একাধিক স্থানে আঘাত এনেছে ইসরায়েলি বাহিনী। এতে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে সীমান্তবর্তী এলাকাগুলোতে। HM আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক বুলেটিনে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাজারে তেল পরিবহনে একটি গোপন শিপিং করিডর তৈরি করেছে আমেরিকার সামরিক বাহিনী। খবরটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম এক্সিওস। তারা জানায়, ওমানের উপকূল ঘেঁষে তৈরি করা বিশেষ এই সুরক্ষিত নৌপথ দিয়ে প্রতিদিন প্রায় 1 কোটি ব্যারেল অপরিশোধিত তেল বিশ্ববাজারে নিয়ে আসা হচ্ছে। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন প্রকল্পের নিন্দা জানিয়েছে বেশ কয়েকটি পশ্চিমা দেশ। এক যৌথ বিবৃতিতে এই পরিকল্পনাকে অগ্রহণযোগ্য দাবি করেছে কয়েকটি দেশ। দ্রুততা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে দেশগুলো। এদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের মালিকানাধীন জমি ও বসতবাড়ি দখলের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা দিয়েছে আমেরিকা। ফিলিস্তিনের পশ্চিম তীরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় প্রায় 1200টি ইহুদি বসতি স্থাপনের জন্য দরপত্র আহ্বানের পরিকল্পনা করেছে ইসরায়েল। এ পদক্ষেপে তীব্র উদ্বেগ জানিয়েছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি ও কানাডা। এক যৌথ বিবৃতিতে পশ্চিমা দেশগুলো এই পরিকল্পনাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে তা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরে বর্তমানে বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং ফিলিস্তিনি অর্থনীতির উপর কঠোর বিধিনিষেধের মধ্যে নতুন করে বসতি সম্প্রসারণের সিদ্ধান্ত আরও উদ্বেগজনক। এ ধরনের পদক্ষেপ শান্তির সম্ভাবনাকে আরও দূরে ঠেলে দেবে। এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের অবস্থানকে দুর্বল করবে জানিয়ে সতর্কবার্তা দিয়েছে দেশগুলো। E1 নামে পরিচিত প্রায় 12 বর্গ কিলোমিটার এলাকাটি পূর্ব জেরুজালেম ও ইসরায়েলি বসতি মালে আদমিমের মধ্যবর্তী অঞ্চলে। বহু বছর ধরেই আন্তর্জাতিক চাপে সেখানে বড় ধরনের বসতি নির্মাণের পরিকল্পনা থেকে বিরত ছিল ইসরায়েল। ফিলিস্তিনি ও ইসরায়েলের বহু মিত্রের আশঙ্কা, E1 এলাকায় বসতি সম্প্রসারণ হলে পশ্চিম তীর উত্তর ও দক্ষিণ অংশে বিভক্ত হয়ে পড়বে। একই সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে পূর্ব জেরুজালেম। এর ফলে ভবিষ্যতে পশ্চিম তীরের রামাল্লা, পূর্ব জেরুজালেম ও বেথলহেমকে যুক্ত করে একটি ধারাবাহিক ফিলিস্তিনি নগরাঞ্চল গড়ে তোলার সম্ভাবনাও বাধা পাবে। ইসরায়েলি আবাসন মন্ত্রণালয় বুধবার 3401টি অনুমোদিত আবাসন ইউনিটের মধ্যে 1234টির জন্য দরপত্র আহ্বান করেছে। দরপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে 19 অক্টোবর, অর্থাৎ 27 অক্টোবরের ইসরায়েলি সাধারণ নির্বাচনের মাত্র কয়েকদিন আগে। ফলে নির্বাচনের পর নতুন সরকার এলেও এই দরপত্র বাতিল করা কঠিন হতে পারে।
এদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের মালিকানাধীন জমি ও বসতবাড়ি দখলের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের কড়া সতর্কবার্তা দিয়েছে আমেরিকা। ইসরায়েলে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত মাইক হাকাবি জানান, অন্যের জমি জোর করে দখল করে বাসিন্দাদের উচ্ছেদ করা কেবল মানুষের তৈরি আইনের পরিপন্থী নয়, এটি স্বয়ং সৃষ্টিকর্তার আইনেরও চরম লঙ্ঘন। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। নিউ ইয়র্কের স্টেট ক্যাপিটাল ভবনে আইএসের বোমা হামলার পরিকল্পনা নস্যাতের দাবি করেছে এফবিআই। হামলার পরিকল্পনাকারী নিউ ইয়র্কের বাসিন্দা জেসিকা বোই নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা সংস্থাটির দাবি, ভবনটিতে হামলা করে আইন প্রণেতাদের হত্যার নিখুঁত পরিকল্পনা করেছিলেন তিনি। আমেরিকার নিউ ইয়র্ক স্টেটের আইনসভায় হামলার পরিকল্পনা ছিল আইএসের, তবে তা বানচাল করেছে এফবিআই। হামলার পরিকল্পনায় যুক্ত জেসিকা বোই নামের ৩৫ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা সংস্থাটি। এফবিআই জানিয়েছে, স্থানীয় ক্যাপিটল ভবনে হামলায় আইন প্রণেতাদের হত্যার পরিকল্পনা করছিলেন বোই। এর আগে ইসলামিক স্টেট আইএসের প্রতি আনুগত্যের শপথ নিয়েছিলেন তিনি। গ্রেপ্তারের পর বোইয়ের বিরুদ্ধে চিহ্নিত বিদেশি সন্ত্রাসী সংগঠনকে রসদ সরবরাহের অভিযোগ আনা হয়েছে। এফবিআই এর পক্ষ থেকে জানানো হয়, আন্ডারকভার এফবিআই এজেন্টরা আইএসের সদস্য সেজে জেসিকা বোইয়ের সঙ্গে যোগাযোগ করেন। তাকে অর্থ, নকল বোমা ও বন্দুকও সরবরাহ করেন তারা। সেসব নিয়ে হামলার পরিকল্পনা চূড়ান্ত করতে অন্তত 5 বার নিউ ইয়র্কের ক্যাপিটল ভবনটির চারদিক ঘিরে নজরদারি চালান জেসিকা বোই। আন্ডারকভার গোয়েন্দাদের সাথে কথোপকথনে তিনি বলেন, ভবন ও আইন প্রণেতাদের যত বেশি ক্ষতি করা সম্ভব ততটাই করতে চান তিনি। খাবার দেওয়ার ব্যাগে বোমা লুকিয়ে ভবনে ঢোকার পরিকল্পনা ছিল তার। বুধবার গ্রেপ্তারের সময় বইয়ের কাছ থেকে ছুরি ও আইএসকে সমর্থন জানানো একটি চিঠিও উদ্ধার করা হয়। সামাজিক মাধ্যমে আমেরিকা বিরোধী বার্তা ছড়াতেন তিনি। সেখানে 2001 সালের 11 সেপ্টেম্বর আমেরিকায় আল কায়েদার ভয়াবহ হামলার প্রশংসাও করেন বই। জেসিকা বোইকে গ্রেপ্তারের পর গোয়েন্দা ও আইন শৃঙ্খলা বাহিনীকে কৃতজ্ঞতা জানিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর। রাজনৈতিক সহিংসতা ও হুমকির কারণে এই বছরের শুরু থেকেই ক্যাপিটল ঘিরে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানান তিনি। সেখানে হামলার শঙ্কা নেই বলেও আশ্বস্ত করেন এই নেতা। নিউ ইয়র্কের স্টেট ক্যাপিটাল আমাদের সরকারের প্রাণকেন্দ্র। সেখানে সাধারণ মানুষের জন্য যেমন কাজ করা হয়, তেমনি তা পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান। এই পরিকল্পনা ব্যর্থ করায় আমি পুলিশ ও এফবিআই এর প্রতি কৃতজ্ঞ। প্রসিকিউটররা বলছেন, হোয়াইট হাউসে হামলা কঠিন হওয়ায় তুলনামূলক সহজ হিসেবে নিউ ইয়র্কের স্টেট হাউসকে বেছে নেন তিনি। হামলার কারণ হিসেবে আমেরিকার ব্যবস্থাপনাকে নাড়িয়ে দেওয়ার কথা জানান বই। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী ইমরান খানকে হাসপাতালে চিকিৎসা শেষে ফের কারাগারে নেওয়া হয়েছে। শুক্রবার ভোরে কড়া নিরাপত্তায় তাকে ইসলামাবাদের একটি হাসপাতালে নেওয়া হয়। এরপর স্বাস্থ্য পরীক্ষা শেষে সাবেক প্রধানমন্ত্রীকে আবারও রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে শুক্রবার সাংবাদিকদের পাঠানো এক বার্তায় পিটিআই জানায়, সুপ্রিম কোর্টের আদেশের পর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। ধারণা করা হয়েছিল ইমরানকে হয়তো বেশ কিছুদিন হাসপাতালে রাখা হবে, কিন্তু মাত্র কয়েক ঘন্টা পরই তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হলো। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছি আরও একবার স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। জাপানের সাথে চলমান উত্তেজনার মধ্যেই কুরিল দ্বীপপুঞ্জের কাছাকাছি পরীক্ষামূলক মিসাইল উৎক্ষেপণ করেছে রাশিয়া। বিরোধপূর্ণ দ্বীপটিকে ঘিরে এমন তৎপরতার খবর এসেছে। গত সপ্তাহে প্রেসিডেন্ট পুতিনের সফরের পর কুরিল দ্বীপপুঞ্জের কাছাকাছি মস্কোর মিসাইল উৎক্ষেপণের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে টোকিও। কুরিল দ্বীপপুঞ্জের কাছাকাছি সফলভাবে পরীক্ষামূলক মিসাইল উৎক্ষেপণ করেছে রাশিয়া। দেশটির প্যাসিফিক ফ্লিট এই তথ্য নিশ্চিত করেছে। পরমাণু শক্তিসম্পন্ন সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। 300 কিলোমিটার দূরে সম্ভাব্য শত্রু উপস্থিতি ধ্বংসের লক্ষ্যে এই পরীক্ষা চালায় রুশ বাহিনী। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরের এক সপ্তাহ পরই জাপানের সাথে বিরোধপূর্ণ দ্বীপটি ঘিরে নতুন এই তৎপরতা চালিয়েছে রাশিয়া। গত সপ্তাহে প্রথমবারের মতো কুরিল দ্বীপপুঞ্জের ইতুরূপ সফর করেন প্রেসিডেন্ট পুতিন। ওই সফরের তীব্র সমালোচনা করেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। রুশ প্রেসিডেন্টের সফরকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তিনি। কুরিলকে আন্তর্জাতিক আইন ও ঐতিহাসিকভাবেই জাপানের অবিচ্ছেদ্য অংশ বলেও দাবি করেন সানায়ে তাকাইচি।
এর জেরে মস্কোতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতকে কঠোর ভাষায় তলব করে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের দপ্তর। জাপানের শীর্ষ নেতৃত্বের রাশিয়া বিরোধী বক্তব্যের কড়া সমালোচনাও করে মস্কো। কুরিল দ্বীপপুঞ্জের ওপর রাশিয়ার সার্বভৌমত্ব ও এখতিয়ার অলঙ্ঘনীয় বলে জানায় দেশটি। সেখানে জাপানের যে কোনো দাবিকে অবৈধ বলেও মন্তব্য করে পুতিন প্রশাসন। এসব ঘটনায় দুই দেশের মধ্যে তুমুল উত্তেজনা দেখা দেয়। এদিকে বৃহস্পতিবার নতুন করে মিসাইল ও মহড়ার জেরে আবারও মস্কোর তীব্র সমালোচনা করেছে টোকিও। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেকি জানান, অঞ্চলটিতে সামরিক ক্ষমতা বাড়াতে রাশিয়ার এসব পদক্ষেপ সহ্য করবেন না তারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের মধ্য দিয়ে কুরিল দ্বীপপুঞ্জ রাশিয়ার দখলে আসে। দেশটির কামচাটকা ও জাপানের হোক্কাইডো সীমান্তের কাছে অবস্থিত অঞ্চলটিকে নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই মস্কো টোকিওর বিরোধ চলছে। এর ফলে যুদ্ধের ৮ দশক পর এখনও আনুষ্ঠানিকভাবে শান্তি চুক্তিতে স্বাক্ষর করেনি মস্কো টোকিও। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এবার গুগল ও মেটার মতো প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠানগুলোর উপর ব্যাপক আকারে কর আরোপ করছে অস্ট্রেলিয়া। নিউজ বার্গেইনিং ইনিশিয়েটিভ নামের এই আইনের বলে এখন থেকে কোনো সংবাদ ব্যবহারের জন্য স্থানীয় সংবাদ মাধ্যমের সাথে সামাজিক মাধ্যমগুলোকে চুক্তি করতে হবে, নয়তো গুনতে হবে অতিরিক্ত কর। অস্ট্রেলিয়ায় কোনো সামাজিক মাধ্যমের বার্ষিক বিজ্ঞাপন আয় 25 কোটি অস্ট্রেলিয়ান ডলার অতিক্রম করলেই দিতে হবে 2.5% কর। তবে প্ল্যাটফর্মগুলো একাধিক স্থানীয় সংবাদ প্রকাশকের সঙ্গে চুক্তি করলে কর রেয়াত পাবে। সেক্ষেত্রে সংবাদ মাধ্যমগুলোর কন্টেন্ট অনলাইনে ব্যবহারের ভিত্তিতে চুক্তিগুলো করতে হবে। এল নিনোর প্রভাবে পানির স্তর কমে যাওয়ার আশঙ্কায় পানামা ক্যানেলে জাহাজ চলাচল সীমিত করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী 4 সেপ্টেম্বর থেকে প্রতিদিন সর্বোচ্চ 34টি এবং 15 সেপ্টেম্বর থেকে 32টি জাহাজ চলাচল করতে পারবে। বৈশ্বিক সমুদ্র বাণিজ্যের প্রায় 5% এই পথ দিয়ে পরিচালিত হয়। এর আগে 2023 সালের ভয়াবহ খরার কারণে ক্যানেলটিতে জাহাজ চলাচল প্রায় 36% কমে গিয়েছিল, যা বিশ্বজুড়ে সরবরাহ চেইনে বড় ধরনের বিঘ্ন ঘটিয়েছিল। এদিকে হরমুজ প্রণালী বন্ধ থাকা এবং বাব আল মানদেব ঘিরে চলমান উত্তেজনার মাঝে পানামা ক্যানেলের এই কড়াকড়ি বৈশ্বিক বাণিজ্যের নতুন করে বড় সংকট তৈরি করতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। ডেনমার্কের প্রায় 250 বছরের পুরনো টিভোলি গার্ডেন্স, যেখানে পা রাখলেই এখন অভিজ্ঞতা হবে জাপানের আলো ঝলমলে কোনো গলির। থ্রিল রাইড আর রোলার কোস্টারের নিচে আলো ও রঙের খেলায় মেতেছে নতুন চত্বর হিকারি। এশীয় ঐতিহ্য আর আধুনিক বিনোদনের এমন চমৎকার মিলন মেলায় প্রতিদিন ভিড় করছেন হাজারো দর্শনার্থী। রাতের আধারে ঝলমলে নিয়ন আলো আর লণ্ঠনের উষ্ণ ছায়া। ডেনমার্কের ঐতিহাসিক টিভোলি গার্ডেন্সে যুক্ত হওয়া নতুন এই গলিটির নাম হিকারি, জাপানি ভাষায় যার অর্থ আলো। আইকনিক রোলার কোস্টার দ্য ডেমনের ঠিক নিচেই গড়ে উঠেছে 2000 বর্গমিটারের এই রঙিন জগৎ। ঐতিহ্যবাহী জাপানি মিষ্টি আর চা থেকে শুরু করে ঠাঁই পেয়েছে সমসাময়িক নানা শিল্পকর্ম। সব মিলিয়ে স্থানটি যেন আধুনিক টোকিওরই এক ক্ষুদ্র রূপ। আমাদের পার্কটির আয়তন বাড়াবার সুযোগ নেই, তাই অতিথিদের নতুন অভিজ্ঞতা দেওয়াতেই জোর দিই আমরা। যুগের পর যুগ ধরে চলে আসা ঐতিহ্যের পাশাপাশি নতুন চমক তৈরি করাই টিভোলির মূল বৈশিষ্ট্য। টিভোলি পার্কে এশীয় সংস্কৃতির ছোঁয়া বহু পুরনো। 1843 সালে যাত্রা শুরুর পর থেকেই ডেনমার্কের শিল্প সাহিত্যে প্রাচ্যের সংস্কৃতির গভীর প্রভাব ছিল, যার স্পষ্ট ছাপ মিলেছে লেখক হ্যান্স ক্রিশ্চিয়ান আন্ডারসনের কালজয়ী সৃষ্টিগুলোতেও। ডেনমার্কে এশীয় সংস্কৃতির প্রতি এই আকর্ষণ বহু বছরের পুরনো। এমনকি অ্যান্ডারসনের সাহিত্য চর্চাতেও তার প্রমাণ মেলে। হিকারির মধ্য দিয়ে এই ঐতিহাসিক টানটি নতুন করে প্রাণ ফিরে পেল। স্থাপত্যের নিখুঁত ছোঁয়া আনতে জাপান থেকেই আনা হয়েছে 60 টন বিশেষ ছাদের টাইলস। তবে চত্বরটি কেবল রূপ দেওয়ার প্রয়াস নয়, এটি জাপানি ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি এক পরম সম্মান। ইতিহাস আর আধুনিকতার এই ছোঁয়া ডেনমার্কের বুকেই যেন এনে দিয়েছে নতুন এক টোকিওকে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আর এই ছিল আন্তর্জাতিক বুলেটিনে। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোতে।